নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন। যদিও এই পরিস্থিতি যেভাবে করে চলছে, তাতে করে ভালো থাকাটা মানসিক দিক থেকে হয়তোবা আমাদের পক্ষে কিছুটাই অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু সবকিছুকে নিয়ে চলতে হবে, পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলার নামই তো জীবন। তাই সেদিক থেকে দেখতে গেলে আমাদেরকে সবকিছু নিয়েই চলতে হবে। জানি দেশের অবস্থা খুবই খারাপ এবং ভাবনা চিন্তা চলছে সবার মাথাতে, মনে যুদ্ধ চলছে, জানি না এই যুদ্ধের শেষ কোথায়। তবে এইসব নিয়েই যে এবছরটাও যে এভাবে চলবে সেটা কোনো সময় ভাবতে পারিনি। তো যাই হোক, একটা পরিস্থিতি সেরকম তৈরি হয়েছে, কি আর করা যাবে। এতগুলো প্রাণ চলে গেছে, তাদের জবাবদিহি তো করতেই হবে, তাই না? সব প্রাণেরই তো একটা মূল্য আছে, সব কিছুকে তো এইভাবে করে ছেলে খেলা করে ফেলে রাখা যায় না। যারা নিজেদের স্বামী, ছেলে, বাবা হারিয়েছে, তাদের যন্ত্রণাটা যে কতখানি সেটা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। ঠিক আছে, দেখা যাক ঈশ্বর কি চাইছেন। আমার এই ফুলগুলোকে দেখে মনে হচ্ছে এদেরও মন খারাপ, সত্যিই তাই। পারিপার্শ্বিক অবস্থায় কার মন ভালো থাকে বলুন? সবারই তো মনটা খারাপ হয়ে যায়। যখন ভাবি পেহেলগাঁওয়ের এই ঘটনাটা, চোখে জল যেমন আসে, তেমন একটা ভয়াবহ পরিস্থিতিও মনের মধ্যে তৈরি হয়। মনে হয় এ কি, কেন, কিসের জন্য এতগুলো নিরীহ প্রাণ চলে গেল। যাই হোক, সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমি কখনোই এইসব নিয়ে খুব একটা বেশি কথা বলাটা পছন্দ করি না, কারণ আমার তিক্ত জিনিস বা তিক্ততা একেবারেই পছন্দ নয়। কিন্তু কি করব বলুন, পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছে যে বলতে বাধ্য হলাম। যাই হোক, চাম্পাটি থেকে এসে গেছি, অনেক দিন হয়েছে এবং অনেক দিন পরে আবার ব্লগ করছি। তার কারণ আমার মন মেজাজ খুবই খারাপ ছিল, শরীরও ভালো ছিল না, সেই জন্য ব্লগটা করতে পারিনি। শরীর ভালো ছিল না বলতে পারেন যে মনটা খুবই খারাপ ছিল। আসলে ওই আর কি, দীর্ঘদিনের স্ট্রাগলের পর যদি ফল না পাই তাহলে তো খারাপই লাগে, তাই না? সেটা সবারই তাই। আর আমি তো খুব যত্ন নিয়ে ব্লগিংটা করি, সেটা যখন কোনো রেজাল্ট দেখতে যখন পাচ্ছি না, সেই দিক থেকে খারাপই লাগে। তো তারপরে মনকে অনেক বুঝিয়ে যাই হোক আবার শুরু করলাম নতুন করে। আজকে আর সামনে এসে কথা বলছি না, তার কারণ আমি হেনা করেছি, সেই জন্যেই সামনে এসে কথা বলতে পারছি না। নমস্কার বন্ধুরা, সামনে এলাম এইমাত্র, চান টান হলো। আজকে আমাদের বাড়িতে তামঝাম হয়েছে প্রচুর। তামঝাম বলতে আপনারা বলতে পারেন যে ওই এসিটা লাগানো হলো নিচে, আমার শাশুড়ি মায়ের ঘরে লাগানো হলো। তো সেটা লাগাতে হবে, বেশ কয়েকদিন ধরে হচ্ছিল, এবার সেটা আর হয়ে উঠছিল না। আর এদের তো ইনস্টলেশন আপনি যদি 2 দিন আগেও বুক করেন, এরা 3 দিন পরে এসি ইনস্টল করতে আসবে। এদের সিস্টেমটাই এই ধরনের, যার ফলে আমরা খুব চিন্তায় ছিলাম। আমাদের বাড়িতে কালকে অতিথি আগমন হবে, নব অতিথি আগমন হবে আর কি। তো কে আসবে, কারা আসবে, সেগুলো সারপ্রাইজ থাক। চেষ্টা করবো ব্লগ করার, না হলে শর্টসে দিয়ে দেবো, কারণ আমি একটু ব্যস্তই থাকবো। করতে পারবো কিনা বলতে পারছি না, শর্টসে দেবো, মেন পয়েন্টগুলোকে ধরে শর্টসে দেবো। ব্লগ করলে কি হয়, ব্লগে তো পুরো ব্যাপারটাকে ধরতে হয়, আর শর্টস করলে তখন আর সেটা হয় না। আর এবারে জবা গাছে কি সুন্দর জবা হয়েছে, আমি তো বলছিলাম। যে কথাটা বলতে বলতে খেয়ে হারিয়ে গেল, যুদ্ধের ব্যাপারটা বলছিলাম। তো ওই আর কি, সব মিলিয়ে মিশে দেশের পরিস্থিতি বলুন, নিজেদের মন বলুন, খারাপ লাগছে খুবই। যাই, এখন কি বলবো, ঠিক আছে, দেখা যাক। খারাপ লাগছে, তখনও খারাপ লেগেছিল। আমি কোনো সময় আসলে সোশ্যাল মিডিয়া বলুন বা ইউটিউব বলুন, এগুলো নিয়ে না খুব একটা বেশি আমি কথা বলি না, কারণ আমি খুব একটা বেশি লোক তো আমার চ্যানেল দেখে না, তো সেই জন্য খুব একটা বেশি এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করে না আসলে, সেই জন্য আমি বলি না। আর একটুখানি এগুলোকে নিয়ে দূরেও থাকতে চাই, কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে আমার মনের ভেতরে যে কষ্টটা জমছে এই পেহেলগাঁওর এই ব্যাপারটা নিয়ে, বা যুদ্ধ হচ্ছে, যাই হোক সমস্ত কিছু নিয়ে না মনের ভেতরে একটা কালো মেঘ জমছে। তো সেটা শেয়ার করাটা খুব দরকার। যুদ্ধের পরিস্থিতি নিয়ে অনেকেই তাদের ইউটিউব চ্যানেলে অনেক কথা বলেছেন, অনেক প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই জিনিসগুলো থেকে একটু দূরেই থাকতে চাই, সেজন্য আমি এতদিন কিছু বলিনি। কিন্তু
বিগত বেশ কিছু দিন ধরে আমার মনে যে কালো মেঘটা জমেছিল সেটা বলাটা খুব দরকার ছিল, সেটা বললাম। খারাপ লাগাটা তো স্বাভাবিক। আর আমি কোনোদিনই, আমি কেন, আমার মনে হয় পৃথিবীর কেউই চাইবে না যে যুদ্ধটা হোক। তো যাই হোক বন্ধুরা, আবার সংসারে ফিরে আসি। ছাদের জবা গাছে প্রচুর জবা হয়েছে এবং আজকে যেহেতু আমাদের একটুখানি তামঝাম হয়েছে, তো সেই জন্য ঠাকুরকে এখনো শয্যা থেকে তোলা হয়নি, বেশ অনেকটাই বেলা হয়েছে। আর ওই যে বললাম না সেলিব্রেশনটা কিছুই নয় বন্ধুরা, খুবই সামান্য পর্যায়ের সেলিব্রেশন। ওই খাওয়ার আগে দিয়ে একটুখানি আমরা ডিমটা অমলেট করে খেয়েছি, এটাই আমাদের কাছে সেলিব্রেশন। আসলে আসল সেলিব্রেশন তো মনের ব্যাপার, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এইটুখানি অবধি আজকে ক্ষান্ত দিচ্ছি। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনকা সকালবেলা। পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে যথারীতি তোড়জোড় শুরু হয়েছে। আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই পায়েসটা রান্না করে ফেলেছেন এবং ইতিমধ্যে আমিও ছোলার ডাল, লুচি সমস্ত কিছু রেডি করে ফেলেছি। দুপুরের মোটামুটি খাবারও আমার একদম রেডি হয়ে গেছে। পনির হয়েছে, গাছ পাঠা হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, আর পায়েস তো রয়েইছে। পায়েসটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায় এবং খেতে ভালো লাগে। তো আজকে যেটা বিশেষ অনুষ্ঠান আমাদের বাড়িতে, সেটা হচ্ছে আমার মামাতো ননদ এবং তার স্বামী, অর্থাৎ তারা বিয়ের পরে প্রথমবার আমার শাশুড়ি মায়ের কাছে এসেছেন এবং তাদেরকে স্বাগত জানানোটাই ছিল আমাদের সেদিনকার সব থেকে বড় একটা বিশেষ অনুষ্ঠান। তো এই সময় এই ভিডিওর মুহূর্তটা একটুখানি ধরে রাখলাম, কারণ দেখতে বেশ ভালো লাগছে, জানেন তো, বেশ সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে মেয়েদের জীবনটা কেমন একটা যেন পাল্টে যায়, তাই না? তো যাই হোক, এখন এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, নিরামিষ ঘুগনি আর লুচি। আমি বোধহয় আপনাদেরকে ভুল করে বলে ফেলেছি ছোলার ডাল, আমাকে মার্জনা করবেন। ছোলার ডাল নয়, নিরামিষ ঘুগনি করেছিলাম। যেদিনকা আমাদের বাড়িতে অনুষ্ঠানটা ছিল, যেহেতু শনিবার ছিল এবং শনিবারে আমার মামা শ্বশুর এবং তাদের পরিবারের সকলেই নিরামিষ খেতে পছন্দ করেন, তো সেই জন্য সমস্ত আয়োজনে আমরা নিরামিষই রেখেছিলাম। এই মুহূর্তে নবদম্পতিকে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন, যেটা আমাদের বাঙালি পরিবারে একটা বিশেষ রিচুয়ালস হিসেবে ধরা হয়। বিয়ের পরে প্রথমবার এলে আত্মীয় স্বজন সবাই মিলে আমরা সেলিব্রেট করি, সেখানে একটু আশীর্বাদ হয়, একটু খুনসুটি হয়, একটু পুরস্কার আদান প্রদান হয়। আসল কথা বন্ধুরা, সবটাই একটা শুভ কামনার উদ্দেশ্যে, যে বিবাহিত জীবনটা যেন সকলের ভালো হয়, আমরা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে পারি। যে নতুন সদস্য আমাদের পরিবারে এসেছে তাকে নিয়েও যেন আমরা সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারি। এটাই তো জীবনের আসল উদ্দেশ্য এবং এরই নাম হচ্ছে সংসার। সংসারে সবাই সমান হবে না, সবার মনও সমান হবে না, কিন্তু সেখানে শুধুমাত্র নেগেটিভিটিকে না দেখে পজিটিভিটিকে দেখতে হবে এবং ভুল খুঁত ধরলে চলবে না। সেটাকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে ভালোবাসার ছোঁয়া দিয়ে বোঝাতে হবে যে না, এটা কিন্তু ঠিক হয়নি, এটা কিন্তু করতে হবে। ব্যাস এইভাবে চললেই আমার মনে হয় না আর কোনো কিছুর ভুল থাকে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান মোটামুটি খুব সুন্দরভাবেই হয়েছে। এই মুহূর্তে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে। এখানে আমারও আশীর্বাদের ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা বড্ড অন্ধকার এসেছে বলে আমি আর দিলাম না। তো এখন দুপুরে খাওয়া দাওয়া তোড়জোড় একেবারে রেডি করে ফেলেছি। মুগের ডাল রয়েছে, গাছ পাঠা রয়েছে, আর রয়েছে পনিরের তরকারি। পনিরের তরকারিটা বলতে পারেন মালাই পনির করেছিলাম, সেটা রয়েছে, পাঁপড় আছে, আর 5 রকমের ভাজা আছে। তো এই সময় যখন আমরা সবাই মিলে খাচ্ছি, দেখছি আমাদের সামনের যে পেয়ারা গাছটা আছে, একটা পাখি বাসা বেঁধেছে, কিন্তু যতবারই ক্যামেরা তাক করছি পাখিটা উড়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে আর ডিস্টার্ব করলাম না। আর এটা হচ্ছে দুপুরের পরে সন্ধ্যেবেলাকার একটা ভিডিও। আমাদের ওই দিনকে, অর্থাৎ যে শনিবারে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা ছিল, সেই দিন হঠাৎ করেই দুপুর থেকে ইলেকট্রিসিটি অফ। তার কারণ একটাই, বিগত বেশ কয়েকদিন ধরে লিলুয়াতে ভোল্টেজের একটা ওঠানামার অসুবিধা দেখা গেছে। এখন তো ম্যাক্সিমাম বাড়িতে এসি এবং এক একটা বাড়িতে প্রায় 2-3টে করে এসি রয়েছে, যার ফলে কি হয়েছে, ভোল্টেজের একটা ওঠানামা বা প্রবলেম দেখা গেছে। তো সেটা ঠিক করতেই সেদিনটা সন্ধ্যেবেলা, মানে শনিবার দিনটা, পুরো ইলেকট্রিসিটি বন্ধ রাখা হয়েছিল আমাদের এই লিলুয়া চত্বরে। তো যাই হোক, আমি মোবাইলটা হাতে নিয়ে স্বল্প আলোর মধ্যে এই ভিডিওটা করেছি, কারণ যেহেতু মন্দিরের ভিডিও করতে আমার ভালো লাগে। আর এই অন্ধকারের মধ্যে ধূপকাঠিগুলোকে একবার দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে।
এগুলোকে দেখে মনে হচ্ছে শত অন্ধকারের মধ্যে কেউ একজন রয়েছে যে আমাদেরকে একটু হলেও একটুখানি আলোর পথ দেখাচ্ছে, আর বলছে যে অন্ধকারের মধ্যেও কিন্তু আলোর সূচনা করা যায়, আলো কিন্তু তার মধ্যেও থাকে, শুধু আমাদেরকে একটুখানি খুঁজে নিতে হবে, আমাদেরকে একটুখানি স্ট্রাগল করতে হবে, এটাই। আমিও মন্দিরে এসেছি, আমার শাশুড়ি মা বললেন যে আমার ছেলের নামে একটা পুজো দেবেন, তো সেই জন্য মন্দির থেকে কিছু ফুল নিচ্ছি, মানে বিশেষ করে শনি মহারাজের জন্য। এবং আমি নিজেও শনিবার দিনকে হনুমান দাদার পুজো করি, সেই ক্ষেত্রে আমার একটুখানি তুলসী পাতা, জবা ফুলের প্রয়োজন ছিল। যাই হোক, আমাদের পুজো আর্চা খুব সুন্দরভাবেই শেষ হয়েছে। আমিও হনুমান দাদার পুজো খুব সুন্দরভাবেই করলাম। তো হনুমান দাদার পুজো করার আগে ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছিল। তো তারপরে এটা হচ্ছে আমাদের রাতের বেলাকার ডিনারের প্রিপারেশন। এই দিনটা বানিয়েছিলাম রাধা বল্লভী, অনেক দিন পরে বানালাম, জানেন তো। এবার রাধা বল্লভী গুলো একটু বড় বড় না হলে না ভালো লাগে না, আমার ওই ছোট রাধা বল্লভী খেতে ভালো লাগে না। রাধা বল্লভীতে বেশ ভালো করে একটুখানি বিউলি তেলের পুর থাকবে, এটাই খুব ভালো লাগে। তবে আপনারাও দেখে নিন কিভাবে করে পুরটা ভরবেন। প্রথমে লেচিগুলোকে ভালো করে আলুর পুর ভরার মতন করে বাটির আকারে করে নেবেন, তারপরে যেভাবে করে আমার শাশুড়ি মা বললেন সেইভাবে করে ধীরে ধীরে করে ভরে নিয়ে তারপরে এইভাবে করে মুখটাকে বন্ধ করে দেবেন এবং হাত দিয়ে উপরের এই সুজল অংশটাকে চেপে দেবেন। তাহলেই কিন্তু যখন আপনি বেলবেন তাহলে কোনোভাবেই পুরটা বেরোবে না। তো যাই হোক, এই ছিল সেদিনকার আমাদের পুরোপুরিভাবে দিন যাপনের একটা বিশেষ অংশ, যা নতুন করে আবার স্মৃতির পাতাতে যোগ হলো এবং খুব আনন্দের সঙ্গে যোগ হলো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সকাল থেকে রাত অব্দি দিন যাপন, এবং দুটো দিনের ব্লগকে একসঙ্গে যুক্ত করে দিয়ে আমি একটা ব্লগ আপনাদেরকে উপহার হিসেবে দিলাম। জানি না কেমন লাগলো আপনাদের, তবে আশা করছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই আসবো। ততদিনের জন্য টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।